চ্যাপ্টার 244 অ্যাপয়েন্টি কি ফোর্সওয়াল নিজের কানের লতিতে হাত দিল, মনে মনে ভাবল সে কি ভুল কিছু শুনল। সেই সুন্দর সরল কৌতূহলী এবং ছন্নছাড়া মিস অড্রে হল কিনা সত্যি সত্যি একটা গুপ্তহত্যার মিশন দিল। তার উপর টার্গেট হল নর্দার্ন কন্টিনেন্টের এক শক্তিশালী দেশ ইন্টিসের স্বয়ং মিস্টার অ্যাম্বাসেডর। শিও দেরেচা একটু দেরিতে ব্যাপারটা বুঝতে পারল, তারপর ইতস্তত করে বলল, এই মিশনটা শেষ করার মতো যথেষ্ট শক্তি আমাদের নেই। প্রথমেই তার মাথায় মিশনটার কঠিন দিকটার কথাই আসল। অড্রে তার প্রশ্নটা এড়িয়ে গেল আর তাকে কারণটা অনুমান করার সুযোগ দিল। সে হালকা হেসে বলল, গালে টোল পড়ল তার, আমি তোমাদেরকে এই কাজটা নিতে বলছি না। আমি শুধু চাই তোমরা এমন একজন বিয়ন্ডার খুঁজে বের করো যার এই কাজটা করার মতো যথেষ্ট ক্ষমতা আছে। উদাহরণস্বরূপ মিস্টার এ, আমি এর জন্য তোমাদেরকে 4000 গোল্ড পাউন্ড দেব। অবশ্যই এটা শুধু আমার প্রাথমিক প্রস্তাব, বাকি বিস্তারিত আলোচনা করে ঠিক করা যাবে। যদি কাজটা শেষ পর্যন্ত সফল হয় তাহলে আমি তোমাদেরকে 500 পাউন্ড দেব। এমনকি মিশনটা যদি ব্যর্থ হয় তবুও তোমাদের নেওয়া এই ঝুঁকির জন্য তোমরা 200 পাউন্ড পাবে। তার বিনিয়োগ না করা ভাতা আর বাকি বাউন্টির পরিমাণ সব মিলিয়েছিল প্রায় 13,000 পাউন্ড। তবে এর বড় কোনো অংশ খরচ করলেই তা নিশ্চিতভাবে আর্ল হলের দৃষ্টি আকর্ষণ করবে, এমনকি ভারভ্যাট ব্যাংকও তদন্ত করতে নামবে। সে হিসেব করে দেখেছিল যে 5,000 পাউন্ড হল সেই সীমানা এবং এর চেয়ে বেশি খরচ না করাই সবচেয়ে ভালো। 4,000 গোল্ড পাউন্ড। শিও নিজের ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল, কিন্তু পরক্ষণেই সে হতাশ হয়ে পড়ল, কারণ সে খুব ভালো করেই জানত যে সে নিজে কোনোভাবেই এই মিশনটা শেষ করতে পারবে না। শুধু নিজেদের পরিচয়ে গোপনীয়তা বজায় রেখে অন্য বিয়ন্ডারদের খুঁজে বের করার জন্যই 500 পাউন্ড। মিস অড্রে আমার দেখা সবচেয়ে উদার এবং সুন্দরী নারী। শিও তাড়াতাড়ি বাস্তবে ফিরে আসল। এই প্রলোভনে পড়ার পাশাপাশি ফোর্সের মন নানা প্রশ্নে ভরে গেল। মিস অড্রে কেন এমন একটা মিশনের দায়িত্ব দেবে? অভিজাতদের মধ্যে কি কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে? এটা কি কোনো যুদ্ধ উসকে দেওয়ার পূর্বলক্ষণ? আর্ল হল কি পরিস্থিতি ঘোলাটে করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রতিনিধিত্ব করছেন? দুজনে মিলে আগে থেকে ঠিক করে রাখা একটা মাধ্যমে খুব দ্রুত মিস্টার এর সাথে যোগাযোগ করল। বিকেল 3টের সময় যখন কুয়াশা ভেদ করে বিরল সূর্যের আলো এসে পুরো ব্যাকল্যান্ডকে আলোকিত করে তুলল, তখন তারা সেই বাড়িটায় পৌঁছাল যেখানে তারা আগে অনেকগুলো জমায়েতে অংশ নিয়েছিল। সেখানে গিয়ে তারা দেখল মিস্টার এ পাতুলে বসে আছে, মাথায় হুড টানা, কিন্তু তার আচরণে একটা তাচ্ছিল্যের ভাব ফুটে উঠছিল। তোমরা বলেছিলে যে আমার সাথে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার আছে? মিস্টার এর চোখ দুই নারীর মধ্যে এপাশোপাশ করতে লাগল। আমি শুনেছিলাম যে কিছু নারী বিয়ন্ডার মিস্টার এর সাথে পোষণের উপাদানের বিনিময়ে নিজেদের শরীর ব্যবহার করত। লোকটা সত্যিই একটা জঘন্য বিকৃত মস্তিষ্ক। ফোর্স নিজের ঠোঁট বাঁকাল আর বলল, একটা বড়সড় লেনদেন আছে, ভাবছিলাম আপনার এতে আগ্রহ আছে কিনা। মিস্টার এ শিওর মুখের দিকে খুঁটিয়ে তাকাল আর হালকা হেসে উঠল। বলো আমাকে, দেখি এই বড়সড় লেনদেনটা আসলে কি। নিজের ত্রিভুজাকার ব্লেডটা বের করার প্রবল ইচ্ছেটাকে দমন করে শিও একজন আরবিটারের স্বরে উত্তর দিল, লোয়েন কিংডমে নিযুক্ত ইন্টিসের মিস্টার অ্যাম্বাসেডর বেকারল্যান্ড জ মাদাকে গুপ্ত হত্যা করা। মিস্টার এ চুপ হয়ে গেল, কিন্তু তার মুখের অভিব্যক্তি হুডের ছায়ায় ঢাকা থাকায় শিও আর ফোর্স কেউই অনুমান করতে পারল না যে সে কি ভাবছে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে পেছনে হেলান দিল আর গভীর গলায় বলল, তাহলে এর পুরস্কার কি? 4,000 পাউন্ড। এর পাশাপাশি আমরা প্রাসঙ্গিক সব তথ্যও দেব, যেমন অ্যাম্বাসেডর বেকারল্যান্ড হলেন হান্টার পাথওয়ের একজন সিকোয়েন্স 6 কনস্পাইরার, অথবা তার দুর্বলতা হল লালসা। শিও মিস্টার এ কে এটা বিশ্বাস করানোর আপ্রাণ চেষ্টা করল যে এই মিশনটা সম্পন্ন করার একটা আশা আছে। মিস্টারে আবার হালকা হাসল আর বলল, আমি এই মিশনটা গ্রহণ করতে পারি, তবে পুরস্কারটা বাড়াতে হবে। প্রথম শর্ত, আনশ্যাডোউড, ক্যাটাক্লিসমিক ইন্টারার, প্রফেট অথবা ম্যানিপুলেটরের পোষণ ফর্মুলা। অবশ্যই এগুলোর দাম এই মিশনের চেয়েও অনেক বেশি, তাই সম্পূর্ণ ফর্মুলার কোনো দরকার নেই। আংশিক ফর্মুলা হলেও চলবে। দ্বিতীয় শর্ত, 10,000 গোল্ড পাউন্ড। এটা হল ভাইস অ্যাডমিরাল হারিকেন চিল্লাঙ্গোসের বাউন্টি। বেকারল্যান্ডের শক্তি নিশ্চিতভাবেই তার মতো অত বেশি নয়, কিন্তু তার কাছে বেশ শক্তিশালী সহযোগীরা আছে। তাছাড়া আমার কথা বিশ্বাস করো, তার কাছে নিশ্চিতভাবেই মিস্টিক্যাল বস্তু আছে। একটা যৌক্তিক দাম, কিন্তু একই সাথে বেশ অতিরঞ্জিত একটা দামও বটে। শিও আর ফোর্স একে অপরের দিকে তাকাল আর বলল, আমরা ফিরে গিয়ে এটা নিয়ে আলোচনা করব। কাল ঠিক এই সময়েই আমরা আপনাকে আমাদের উত্তর জানিয়ে দেব। অবশ্যই। মিস্টার এ বিদায় জানানোর ভঙ্গি করল। মিস্টার এর পরিচারক তাদের দুজনকে বাইরে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার পর ফোর্স বিভ্রান্ত হয়ে বিড়বিড় করে বলল, ওগুলো কি হাই সিকোয়েন্স বিয়ন্ডার ফর্মুলা? সত্যি কথা বলতে আমার কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। আমি ভেবেছিলাম মিস্টার এ হয়তো শুধু ফর্মুলা অথবা পোষণের উপাদানই চাইবে। টাকা তো তার কাছে প্রয়োজনীয় কোনো ব্যাপার হওয়ার কথা নয়।
সেও ঘুরে তার বান্ধবীর দিকে তাকাল। ফোর্স, তুমি আসলেই একজন বোকা ক্লিনিক্যাল ডাক্তার আর লেখিকা। তোমার জানা উচিত যে মিস্টার এর অধীনে অনেক লোকজন আছে। তাদের ঘুমানোর জন্য বাড়ি দরকার, পেট ভরানোর জন্য খাবার দরকার, কেনার জন্য জামাকাপড় দরকার, আর নিজেদের চাহিদা মেটানোর সুযোগ দরকার। আর এই সব কিছুই টাকার বিনিময়ে কিনতে হয়। তাছাড়া যেসব অভিজাতদের প্রতিপত্তি এখন আর নেই, গোল্ড পাউন্ড পাওয়ার সুযোগ থাকলে তারা কিনা বিক্রি করতে পারে। তার নিজস্ব লোকবল না থাকলে মিস্টার একে হয়তো ঠিক একই রকম ভয়ঙ্কর লাগত, কিন্তু তথ্যের দিক দিয়ে সে বেশ পিছিয়ে পড়ত। ইস্ট বোরোর ছোটখাটো সব গ্যাংই এই কথা জানে। ফোর্স ভুরু কুঁচকাল আর বলল, শিও, তুমি আসলে ততটাও বোকা নও। সন্ধ্যার দিকে তারা দুজনে আগে থেকে ঠিক করে রাখা একটা জায়গায় সেই পরিচিত বিশাল গোল্ডেন রিট্রিভার কুকুরটার সাথে দেখা করল আর মিস্টার এর উত্তরটা অড্রের কাছে পৌঁছে দিল। অড্রে যখন চিরকুটটা পড়া শেষ করল, তখন সে যে শুধু হতভম্ব হল না তা নয়, বরং স্বস্তির একটা দীর্ঘশ্বাসও ফেলল। তার জন্য এটা এক দারুণ ব্যাপার ছিল যে সে মাত্র 10,000 গোল্ড পাউন্ড দিয়েই মিস্টার অ্যাম্বাসেডারের গল্প শেষ করে দিতে পারবে। আপাতত আমি শুধু 5,000 পাউন্ডই ব্যবহার করতে পারব। এরপরও আমাকে শিও আর ফোর্সকে 500 পাউন্ড দিতে হবে। আচ্ছা, প্রথমেই আমি গ্লেন্টের কাছ থেকে 6,000 না 8,000 পাউন্ড ধার নেব। আমি আমার দৈনন্দিন খরচে কোনো ঘাটতি প্রকাশ করতে পারব না। তারপর 4-5 মাসের মধ্যে আমি 1,000 পাউন্ড সুদসহ তাকে ওই টাকাটা শোধ করে দেব। নতুন বছরের আগে আমি বেশ গরিব হয়ে যাব, তখন মাসে খরচ করার জন্য আমার কাছে মাত্র 1,000 পাউন্ড থাকবে। অড্রে দ্রুত নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলল। তারপর সে আসল চিরকুটটা পুড়িয়ে ফেলল এবং নতুন একটা কাগজের টুকরোতে লিখতে শুরু করল। দ্বিতীয় শর্ত, অগ্রিম হিসেবে 2,000 পাউন্ড দেওয়া হবে এবং মিশন শেষ হওয়ার পর বাকি 8,000 পাউন্ড পরিশোধ করা হবে। 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে চা পানের সময় ক্লাইন মোরেত্তি আবারও মেরি গেইলের সাথে দেখা করল। সে স্টেলিন সামারের মাধ্যমে এই সাক্ষাতের উদ্যোগ নিয়েছিল। ম্যাডাম মেরি, আপনার স্বামীর পিছু নিতে গিয়ে আমি জানতে পেরেছি যে তিনি কোয়েলা ক্লাবে গিয়েছিলেন। তবে ওই ক্লাবের সদস্য না হওয়ায় আমি ভেতরে ঢুকতে পারিনি। তারপরও আমার পর্যবেক্ষণ অনুযায়ী আপনার স্বামী সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর মাত্র একজন তরুণী সেখান থেকে বের হয়েছিল। তার নাম এরিকা টেইলর, যে হিলস্টন বোরোর 126 নম্বর নিউ ইয়ার স্ট্রিটে থাকে। সে একসময় কোইম কোম্পানিতে কিছুদিন কাজ করেছিল এবং বর্তমানে সে বেকার। কোয়েলা ক্লাব থেকে বের হওয়ার সময় আমি তার একটা ছবি তুলেছি। মেয়েটা বেকার, অথচ সে হিলস্টন বোরোর মতো জায়গায় থাকতে পারে, স্টেলিন তাচ্ছিল্যের সুরে বলল। মেরির মুখে একটা বিষণ্ণ ভাব ফুটে উঠল আর সে কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইল। ওদের দুজনের অন্তরঙ্গ সম্পর্কের কোনো বস্তুগত প্রমাণ তোমাকে জোগাড় করতে হবে। ওহ, কোয়েলা ক্লাব, তাই না? আমি 2 সদস্যকে দিয়ে সদস্য পদের জন্য তোমার নাম প্রস্তাব করাব, কিন্তু তোমাকে তোমার বিবরণে বিখ্যাত গোয়েন্দা হিসেবে নিজেকে উল্লেখ করতে হবে। আমি চাইলেই কাউকে দিয়ে তোমাকে ভেতরে নিয়ে যেতে পারব না, কারণ অন্য মানুষদের সময়সূচির সাথে সেটা হয়তো মিলবে না। ঠিক আছে। ক্লাইন একটু ইতস্তত করল, কিন্তু তবুও জিজ্ঞেস করল, ক্লাবের ফি কে দেবে? প্রাথমিক ফি দেওয়ার দায়িত্ব আমার। এটা তোমার দক্ষতার পুরস্কার। তুমি যদি এরপরও ওই ক্লাবে থাকতে চাও, তাহলে তোমাকে নিজের পকেট থেকেই বছরে প্রায় 15 পাউন্ড ফি দিতে হবে। মেরির চোখে যেন তখন আগুন জ্বলছিল। বছরের ফি 15 পাউন্ড আর প্রাথমিক ফি অন্তত 50 পাউন্ড। একটা দারুণ অভিজাত ক্লাব। ম্যাডাম মেরি, আপনি আসলেই অনেক উদার। ক্লাইন সাথে সাথে মাথা নেড়ে সম্মতি জানাল। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে প্রমাণ এনে দেব। রাতের খাবার খাওয়ার পর ক্লাইন আবারও বাইরে বের হল আর ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার ব্রেভহার্টস বারের দিকে রওনা দিল। এর পেছনে 2টো কারণ ছিল। প্রথমত, সে সামরিক বাহিনীর বিশেষ বিভাগ এবং গোপনে তাকে নজরে রাখা পুলিশের সামনে নিজের অসহায়ত্ব তুলে ধরতে চেয়েছিল। সে এমন একটা ভাব দেখাতে চেয়েছিল যেন নিজেকে বাঁচানোর জন্য সে সব রকম উপায় চেষ্টা করে দেখছে। দ্বিতীয়ত, সে রাষ্ট্রদূতের সিয়ার বিয়ন্ডার অর্থাৎ মিড সিকোয়েন্সের সেই বিয়ন্ডারকেও ধোঁকা দিতে চেয়েছিল। ধূসর কুয়াশার সাথে জড়িত বিষয়গুলোর ক্ষেত্রে ক্লাইনের বিশ্বাস ছিল যে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা ডিভিনেশন করে কখনোই সফল হতে পারবে না, যার মধ্যে তার নিজের পুনরুত্থান এবং অতীতের ঘটনাগুলোর পাশাপাশি ট্রু ক্রিয়েটরের সাহায্যে কিভাবে সে সফলভাবে ল্যাঙ্গুয়েজ অফ ফাউলনেস চার্ম তৈরি করেছিল সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এটা নিশ্চিতভাবেই একটা শক্তিশালী বস্তু যা আমার প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবে। নিজের জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে ক্লাইনকে এমন ভান চালিয়ে যেতে হতো যেন সে নিজেকে মোটেও নিরাপদ মনে করছে না এবং বাঁচার জন্য পাগলের মতো যা পাচ্ছে তা এই খড়কুটোর মতো আঁকড়ে ধরছে। রাতের অন্ধকারে ক্লাইন বারের ভেতরে ঢুকল। 1 গ্লাস বিয়ার নেওয়ার আগেই সে দেখতে পেল যে কাসপার স্কালিনিন, সেই লালচে নাকের বুড়ো লোকটা, ইঁদুর মারার রিংয়ের সামনে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে।
একেবারে সঠিক সময় এসেছ। ম্যারিক তোমাকে খুঁজছে। কাসপার্স ক্লাইনকে দেখতে পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসল। ম্যারিক আমাকে খুঁজছে। ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল। সহজাত প্রবৃত্তিতেই সে নিজের পকেটে রাখা আজিকের তামার বাঁশিটা স্পর্শ করল আর ভাবতে লাগল কি অজুহাত দেখিয়ে সে এই দেখা করার ব্যাপারটা ভদ্রভাবে এড়িয়ে যেতে পারে। নাকি এমন হতে পারে যে তামার বাঁশিটাকে নিজের স্পিরিচুয়ালিটি দিয়ে মুড়িয়ে রাখলে জম্বির মতো কোনো ঘটনা ঘটবে না। এমন তো নয় যে মিস্টার আজিক আগে কখনো গোরস্থানে যাননি অথবা কোনো মৃতদেহ তাকে আক্রমণ করেছিল। ক্লাইন আড়ষ্ট হয়ে গেল। কোনো অজুহাত ভেবে বের করার আগেই সে দেখতে পেল যে ম্যারিক হেঁটে আসছে, তার মুখ ফ্যাকাশে আর চোখ দুটো বিদ্বেষে ভরা। তাকে ঘিরে কোনো জম্বি ছিল না। ওর জম্বিগুলো কোথায়? ক্লাইন একই সাথে বিভ্রান্তি আর স্বস্তির একটা মিশ্র অনুভূতি নিয়ে ভাবল। ম্যারিক তাসের ঘরের দিকে আঙুল তুলে ইশারা করল আর আগে আগে সেদিকে হেঁটে গেল। ক্লাইন দূরের দিকে তাকালো এবং কোনো জম্বি না থাকায় সেও তার পিছু পিছু গেল। কি ব্যাপার? ক্লাইন নিজে থেকেই প্রশ্নটা করল। পরনে কালো ভেস্ট আর সাদা শার্ট পরা ম্যারিক তাসের টেবিলের ওপর বসল আর একদৃষ্টে ক্লাইনের চোখের দিকে তাকিয়ে রইল। তোমার ওই কাজের প্রস্তাবটা কি এখনো বহাল আছে? ক্লাইন ঠিকমতো প্রতিক্রিয়া দেখানোর সময় পেল না। আমার এক বন্ধু আছে যার টাকার দরকার আর সে এই কাজটা নিতে রাজি আছে। সে আমার চেয়েও বেশি শক্তিশালী আর খুব সহজেই তোমাকে রক্ষা করতে পারবে। তবে সে তোমাকে শুধু 3 দিনের জন্যই নিরাপত্তা দিতে পারবে। এর দাম হল 1000 পাউন্ড। ম্যারিক নিচু জড়ানো গলায় বলল। আমি ল্যাঙ্গুয়েজ অফ ফাউলনেস পাওয়ার পরই হঠাৎ কেন একজন বিয়ন্ডার এই কাজটা নিতে রাজি হবে? তবে এটাও ভালোই হল। এটা রাষ্ট্রদূতের বিয়ন্ডারকে বিভ্রান্ত করতে সাহায্য করবে। সে অনেক কষ্টে ম্যারিকের বন্ধুকে হারানোর পর আমার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। একমাত্র সমস্যা হল ম্যারিকের বন্ধু আসলেই বিশ্বাসযোগ্য কিনা সেটা নিশ্চিত করা। আমি ধূসর কুয়াশার ওপরে গিয়ে ডিভিনেশন করে এটা দেখব। ক্লাইন এক মুহূর্ত চিন্তা করল, তারপর বলল, আমাকে একটু ভাবতে সময় দাও আর প্রয়োজনীয় টাকাটা জোগাড় করতে দাও। এটা মোটেও ছোটখাটো কোনো অঙ্ক নয়। তাছাড়া যে মানুষটা আমাকে রক্ষা করবে সে লুকিয়ে থাকলেই সবচেয়ে ভালো হয়। বিষয়টা অবশ্যই গোপনীয় হতে হবে। আর 3 দিনের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্তটা আমিই নেব। এটা নিশ্চিতভাবেই আগামী 2 সপ্তাহের মধ্যেই হবে। অবশ্যই সিয়ার নিশ্চিতভাবেই বিষয়টা টের পেয়ে যাবে। ক্লাইন মনে মনে কথাগুলো যোগ করল। আর টাকার ব্যাপারে সে শুরু থেকেই ভেবে রেখেছিল। মেরসল্টের বিয়ন্ডার বৈশিষ্ট্য বিক্রি করেও যদি কাজ না হয় তাহলে সে মিস জাস্টিসের কাছে টাকা চাইবে। সর্বোপরি সে এর জন্য প্রস্তুতি নিয়েই রেখেছিল। রোজেলের ডায়েরিতে এখনও এমন অনেক জ্ঞান আছে যা বিক্রি করা সম্ভব। অবশ্যই যদি দামটা একেবারেই অগ্রহণযোগ্য হয় তাহলে সে এটা বাদ দিতে পারে। এখন যদিও মেরসল্টের বিয়ন্ডার বৈশিষ্ট্যটা ল্যাঙ্গুয়েজ অফ ফাউলনেস চার্মে পরিণত হয়েছে, তাও আমার কাছে এখনও মিস জাস্টিস আছে। সিকোয়েন্স 8 লাইট সাপ্লিয়ান্টের জন্য প্রয়োজনীয় টাকাটা সে এখনও আমাকে দেয়নি। পাশাপাশি সিক্রেট অর্ডার সম্পর্কিত তথ্যগুলোও তার দেওয়ার কথা। সব মিলিয়ে হিসেব করলে 1000 পাউন্ড অনায়াসেই হয়ে যাবে।